আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অনেক সম্মানিত এবং শ্রদ্ধেয় বিজ্ঞ আইনজীবী এবং বিচারপতিরা আছেন। আপনাদের সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। একটা অনুরোধ করব, আমি জানি সবাই অনেক টায়ার্ড, যারা বাইরে আছেন শান্তাপুত্র কাইন্ডলি সবাইকে ভেতরে আসতে বলেন, যদি না আসে তাহলে দরজা বন্ধ করে দেন, আটক দিতে বলা। আমার বাড়ি ছিল কারণ কনসেন্ট্রেশন নষ্ট হয়। আমি জানি সারাদিন ধরে আমরা এখানে আছি, আমরা ভীষণ টায়ার্ড, আমরা আসলে ওই ফর্মাল সেশনটা আর করতে চাচ্ছি না। এখন আমরা একটু মানে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মতো করতে চাচ্ছি। আমি সরি, বাইরে যারা আছেন তারা একটু ভিতরে চলে আসেন কাইন্ডলি, বেশি সময় নেব না সবার। আর কেউ যদি না থাকে তাহলে আমরা দরজাটা লক করি, কারণ আসলে আমরা একদম প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। Let's make the program an effective one. এখানে আমাদের সাথে অনেক সম্মানিত ব্যক্তিরা বসে আছেন। আই ফিল যদিও এটা স্কুল কলেজে বা ইউনিভার্সিটি ক্লাসের মতো না যে সবাইকে পূর্বক বসে থাকতেই হবে, বাট যেহেতু আমরা এখানে এসেছি, সারাদিন ছিলাম, আমি নিজের পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি অ্যাডভোকেট হুমায়ুন নূর, প্র্যাকটিস করছি সুপ্রিম কোর্টে। পেশায় আমি একজন আইনজীবী এবং একজন অ্যাগ্রিগেটেড সিভিল কমার্শিয়াল মিডিয়েটর। আমি যখন মিডিয়েশন নিয়ে কাজ করা শুরু করি তারও বহু আগে থেকে, ফর্মাল মিডিয়েশনের আগে আমি বোধ করেছি যে সমাজে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে বারবার করে ফর্মালাইজ ওয়েতে কোর্টে যাওয়ার চেয়ে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন প্রসেস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিজলভ আ প্রবলেম। সো আজকে যেহেতু আপনারা সারাদিন এখানে ছিলেন, আমি একটু আসলে আমার বক্তব্যগুলো শুরু করার আগে আমার এখানে যেহেতু অনেক আমার চেয়ে অনেক সিনিয়র এবং অনেক বিজ্ঞ অনেক আপারা ভাইয়েরা আছেন, তাদের কাছে একটু শুনতে চাবো যে আপনারা কি মনে করেন। একজন একজন করে আমি মাইকটা কি খুলে দিব না কেউ এমনি বলবেন? যে আমার প্রশ্নটা হচ্ছে, ধন্যবাদ, আমার প্রশ্নটা হচ্ছে আপনারা কি মনে করেন যে গ্রাম সালিশ আদালতের ঠিক কি সমস্যাটার কারণে আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে মোর প্রেফার করছি, মোর সাজেস্ট করছি যে আইনের সংস্কারের মাধ্যমে গ্রাম সালিশ আদালতের থেকে সরে এসে আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে প্রাধান্য দেওয়া উচিত? আমার বক্তব্য আছে অবশ্যই, যেহেতু আজকে সারাদিন আপনারা ছিলেন, অনেক কথা শুনেছেন এবং ভীষণ এক্সস্টেড। আমি চাই আপনারা আপনাদের থেকে কিছু বক্তব্য দিয়ে শুরু করেন। আমি আগে হাত তুলেন, আমি একটু কাইন্ডলি কাউকে হেল্প করতে পারবো। জি বলেন। আমি একটা বাস্তব ঘটনা বলি। স্যার একটা বিষয় বলছিলেন, আমার কাছে একটা ক্লায়েন্ট আসলেন, তারা কেন নেবেন, যে মনে মনে হচ্ছে না ডিভোর্স নেবেন, কেন হচ্ছে না, তার বেশিরভাগ যে তিনটা ইস্যুর মধ্যে আমি সলভ করেছি তার মধ্যে বেশিরভাগ হচ্ছে শাশুড়ির সমস্যা, এরকম সমস্যা হয়। তা আমরা ঠিক আছে, তাহলে আপনাকে একা আসতে হবে না, আপনারা দুজনেই আসেন, খোলা তালাকে এখানে করে আসলে একটা পদ্ধতি স্যার যেভাবে বলেছিলেন তিনজনকে বললাম যে আপনি এইটা করেন। এখন ওনারা এভাবে করবেন, ওনারা মামলা চলে যাবে, সরকারি আমাকে ডিভোর্স দেবেন, তারপর ওরা মামলা চলে যাবে। ঠিক আছে, মামলা তো করবেই না, তাহলে আমার কথাটা শুনে আমাকে 15টা দিন সময় দেন। কিছু আপনারা মনে করেন তাহলে ডিভোর্স নেবেন, আর যদি না হয় তাহলে করে দেবেন, ব্যাস। তার মানে মধ্যস্থতার মাধ্যমে বড় সমস্যাগুলো সহজে সমাধান হয়ে গেল। তার সংসার ঠিক আছে এবং তাদের সন্তান হয়েছে, তারা আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে এবং অপার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। লেটস গিভ ইউ a big round of applause because উনি তিনটা সমস্যার বাঁচাতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন কিছু শুধু আমি একটু মিনিট বলতে পারবো। সালটা সম্ভবত 1993 বা 94 দিকে আমি ছোট, তো সেই সময় থেকে আমি জানতাম না যে আমি আইন পেশে আসবো। এটা হচ্ছে আমি একটা কাজ যেটা আমি সময় থেকেই মেডিয়েট করতে না আসলে সেটা মনে করতো না।
তো মাঠের কাজের ক্ষেত্রে আমার প্রশ্নটা ছিল কেন আমি কেন এটা না কেন এডিআর কেন এডিআর আসবে সেটাই আমি আসতেছি যে ওটা হচ্ছে ওই গ্রামের ওইটাই মাঠের যে ধান এবং টাকা নিয়ে যে যুদ্ধটা বাঁধল এবং সেটা মামলায় চলে গেল, মামলায় যে সেটা অনেকদিন দুই পক্ষেরই ক্ষতি হলো। সেই সময় যদি এটা একটা থাকতো তাহলে এই পর্যায়ে হয়তো এই বিষয়টা বলছি। তো ভাই যেটা বললেন, আমি আমার কথা শেষ করার আগে আরো এক দুজনকে শুনতে যাব। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে এলাকায় সালিশ হতো, মাতব্বররা এসে সালিশ করতো, ভালো মন্দ যা বুঝ করতো সেই হিসাবে সালিশ করতো। আমি খুবই ইনফর্মাল কনভারসেশনে যেতে চাই, যেখানে আমরা সবাই মুখ চেনা, এত ফর্মাল কথা আসলে বলতে পারবো না। তো তারপরে সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ভিলেজ কোড অ্যাক্ট 2006 এলো, যেটা আবার পরবর্তীতে 2022 সালে সংশোধন করা হলো। আগে পিকিউনিয়ারি জুরিসডিকশন ছিল 75,000 which has been raised to 3 lakhs now। এখন গ্রাম সালিশের যে আওতার মধ্যে কি কি অপরাধগুলো পড়ে দেখেন, যৌতুকের অপরাধ, ডিভোর্স, জমিজমার দখল সংক্রান্ত অপরাধ, চুরি ডাকাতি, ছোট ছোট সমস্যাগুলো যেগুলো স্মল কজেস অপরাধ যেগুলো আমরা বলি, সেগুলো হচ্ছে আমরা গ্রাম সালিশের আওতায় পড়ে। এখন মূল যে সমস্যাটা সেটা হচ্ছে গ্রাম সালিশ কারা করে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 5 জন সম্বলিত একটা কমিটি করে, যেই কমিটি এই গ্রাম সালিশটা পরিচালনা করে। তাদের মধ্যে কি কেউ আইনজীবী? একজন চেয়ারম্যান হয়তো যারা প্রতিনিধিত্ব করতে ওনারা নির্বাচিত হয়ে আসেন, কয়জন আছে বাংলাদেশে যারা আইনজীবী বা আইন পেশার সাথে জড়িত? আপনাদের তো ধারণা আছে এলাকায় কয়জন আইনজীবী আছেন? যেই ভদ্রলোকের ন্যূনতম আইনের ডিগ্রি নাই, ট্রেনিং নাই, উনি একটা আইনগত বিষয়ে যে বিচার করছেন, তার কি বিচারিক ক্ষমতা তার হাতে দেওয়াটা কি এটা কোনোভাবে মেনে নেওয়া উচিত? সুতরাং আমাদের সংস্কার প্রস্তাবের প্রথম প্রস্তাব তো এটাই আসা উচিত যে গ্রাম সালিশ যেটা আপনারা বলছেন, সেই গ্রাম সালিশের সর্বপ্রথম যে প্রয়োজনীয় যে কাঠামোটা হওয়া উচিত, সেখানে অবশ্যই একজন আইনজীবী থাকা উচিত। এটা আমার প্রস্তাব। তারপর দেখেন বায়াসের যে ইস্যুটা, আমি রাজনীতির কথা বলবো না, বললে কথা অন্যদিকে যাবে। যে কোনো কারণে মনে করেন আমি একটা এলাকায় বসবাস করি, আমি কাকে সবচেয়ে বেশি ফেভার করি, এইটা একদম আমি অকপটে বলি। যার পড়ালেখা বেশি, টাকা পয়সা বেশি, সমাজে তার সম্মান বেশি, যার টাকা নাই তার কোনো সম্মানই নেই। এটাই বাস্তব, আমি স্বীকার করছি। আমি আমার খাতির কার সাথে বেশি, যে আমার কাছে কখন করে এসে টাকা সাহায্য চাবে না, তার সাথে আমার খাতির বেশি। এটা বাস্তব, এটা দুনিয়ার বাস্তব। তো একটা লোক যখন সামাজিক অবস্থান বিচারে বেশি প্রায়োরিটি পায় সমাজে, সেটা সর্বস্তরে এটা সামাজিক বাস্তবতা। তো যখন একটা গ্রাম সালিশ কেন্দ্রের বিচার বসে, একই এলাকার চেয়ারম্যান 5 সদস্য নিয়ে এসে বিচার করছে, সে কাকে ফেভার করবে? যার ক্ষমতা এবং অবস্থানটা বেশি শক্তিশালী তাকেই তো ফেভার করবে। এই বাস্তবতাগুলোর মধ্য দিয়ে যখন আমরা যাই, সেখানে গ্রাম সালিশ কেন্দ্রের যে বিচারিক প্রক্রিয়া, সেটা প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ থেকে যায়। এবং এই অবস্থায় থেকে গ্রাম সালিশ কেন্দ্রের যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা আর সমর্থন করার বিপক্ষে। আমরা কেন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে প্রপোজ করছি, তার আইনি ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন দুটো, আপনি যদি সিপিসি তে যান, সিপিসির 89A আর 89B তে বলা আছে যে মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগে অবশ্যই আপনাকে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন প্রসেস অ্যাডাপ্ট করতে হবে। এন্ড সেকেন্ডলি, আপনি যদি ক্রিমিনাল মামলাগুলোর দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে যেগুলো কম্পাউন্ডিং অফেন্স, সেগুলো কিন্তু আপোষ মীমাংসার মাধ্যমে সমাধানযোগ্য। সব অপরাধ আমি বলছি না, ক্রিমিনাল সব অফেন্স কম্পাউন্ডেবল না। যেগুলো কম্পাউন্ডিং অফেন্স, আপনি শুধু সেগুলো আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করা সম্ভব। সুতরাং সেখানেও কিন্তু আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একটা ওয়ে আছে। আপনি শ্রম আইনেও অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের আইনগত সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, কিন্তু প্রয়োগটা নাই। এই প্রয়োগটা যেহেতু নাই, সেহেতু আমাদের সংস্কার প্রস্তাব এমন হওয়া উচিত, যেটা নিয়ে আমাদের শক্তভাবে কাজ করা উচিত, যেন আমরা এই অল্টারনেটিভ ডিসপিউট প্রসেসটাকে একটা বাধ্যতামূলকভাবে চর্চার মধ্যে নিয়ে আসতে পারি।
বারবার করে আমরা মানে বেশ কিছু বছর ধরেই বলছি যে লিগ্যাল এইড যেভাবে দেওয়া হয় সে একইভাবে যে লিগ্যাল এইড আমাদের সারা বাংলাদেশে তো লিগ্যাল এইড অফিসাররা আছেন, ওনাদেরকেই যদি আমরা মিডিয়েশন ট্রেনিং দিই, প্লাস আমাদের এই ডিমস থেকে অনেক প্রায় কয়েকশো হাজারও হতে পারে প্রফেশনাল অ্যাক্রেডিটেড মিডিয়েটরসরা আছেন। আমাদের গোস্বামী স্যার এখানে আছেন, উনি সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সচিব, মন্ত্রণালয়ের সাথে স্যারের যোগাযোগ আছে। মাননীয় বিচারপতিগণ আমাদের প্রোগ্রামে বিভিন্ন সময় আসেন, ওনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে এই যে এত বড় একটা ওয়ার্কিং ফোর্স যারা এই অ্যাক্রেডিটেড মিডিয়েশনের ট্রেনিং নিয়ে, আরবিট্রেশনের ট্রেনিং নিয়ে তারা বসে আছে, তাদের এই মেধাটাকে কাজে লাগাতে পারছে না, সেটাকে প্রপারলি চ্যানেলাইজ করে এমন ভাবে আমাদেরকে কাজে লাগানো হোক যাতে আমরাও আমাদের এক্সপিরিয়েন্স বিল্ড করতে পারি, প্লাস অ্যাকচুয়ালি মানুষকে ফ্যাসিলিটেট করতে পারি। আমি আইনজীবী কেন হয়েছি? আমি তো সারাদিন কোর্টে মামলা করতে পারতাম, কেন আমি মিডিয়েশনের ট্রেনিং করলাম? আমি মিডিয়েশনের ট্রেনিং আমি সহ আপনারা এই জন্যই করেছেন যে সব বিষয় আসলে কোর্টে নেওয়ার মতো না। আজকে দেখেন আপনার আমার অনেক গোপন বিষয় আছে যেটা আমি চাই না কোর্টে কেউ আলাপ করুক, পেপারে পড়তে কষ্ট লাগে, খারাপ লাগে, নিজের কাছে লজ্জা লাগে। এই বিষয়গুলোই যখন আপনি একটা ক্লোজ ডোরে মিডিয়েশন করবেন, মিডিয়েশনের কোর যেই বিষয়টা সেটা হচ্ছে গোপনীয়তা। আপনার প্রাইভেসি এনশিওর করাটা হচ্ছে একজন মিডিয়েটরের প্রথম দায়িত্ব। এবং শুধু তাই না, একটা মিডিয়েশনের মাধ্যমে যে সমাধানটা হয় সেটা একটা ইনফর্মড ডিসিশন মেড বাই বোথ পার্টিজ টু দ্য ডিসপিউট। আপনি যখন দুই পক্ষ একটা মিডিয়েটরের দ্বারা ফ্যাসিলিটেটেড হয়ে এই মিডিয়েশনে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসে, সেটাকে আমরা এক্সপার্টরা হেল্প করি। কিন্তু যখন আপনি একটা বিচার করবেন, সালিশই করেন, গ্রাম সালিশ কেন্দ্রে আপনি ভিলেজ কোর্টে আপনি সালিশ করেন, সেখানে এখানে কিন্তু উইন উইন পজিশন নাই, কারো বিচার হচ্ছে, কেউ হারছে কেউ জিতছে, কোর্টেও তাই। সুতরাং যদি সংসারের সমস্যার কথাই ধরেন, পারিবারিক সমস্যা বা জমি জমার ডিসপিউট, ভাই স্বামী স্ত্রীতে ঝগড়া কি জীবনে শেষ হয়? কারো কি আছে এরকম যে আজকে ঝগড়া করেছি 10 দিন পরে আর ঝগড়া করবো না? এটা কোনোদিন সম্ভব? তো একটা ঝগড়া যদি আপনি সালিশ করে শেষ করেন, ওখানে যদি আপনি একটা তিক্ততা রেখে দেন, ওই তিক্ততাটা আজীবন থেকে যাবে। কিন্তু যখন আপনি মধ্যস্থতা করবেন, মিডিয়েট করবেন, তখন কিন্তু তিক্ততার মাধ্যমে সমাধান হবে না, একটা বন্ধুত্বপূর্ণ সমাধান হবে। সুতরাং আমি চাই আপনারা সবাই যে যার জায়গা থেকে আমাদের সামনে উপস্থিত যারা বিজ্ঞ বিচারকগণ আছেন, আমাদের গোস্বামী স্যার আছেন, বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা মিডিয়েশন এবং আরবিট্রেশন নিয়ে কাজ করে, তারা সবাই মিলে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো আইনের মাধ্যমে বাস্তবায়ন করার যে রাস্তাটা সেটা অ্যাডপ্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।